কয়েকটি ক্লাসে মূলধন, ঋণ, সম্পত্তি ক্রয় সংক্রান্ত এবং পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলির দাখিলা নিয়ে আলোচনা করেছি এবং এর সাথে পণ্য ক্রয় সংক্রান্ত যে খরচ রয়েছে সেগুলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা ঋণ এবং ঋণ পরিশোধ এই সংক্রান্ত যে লেনদেনগুলি রয়েছে এবং এর সাথে আমাদের যে নন কারেন্ট অ্যাসেট বা প্রপার্টি প্লান্টস এন্ড ইকুইপমেন্টস রয়েছে বা আমরা বাংলায় সহজে যাকে বলি স্থায়ী সম্পদ, সেগুলির অবচয় কিভাবে নির্ধারণ করতে হয় এবং অবচয়গুলি কিভাবে হিসাবভুক্ত করতে হয় দাখিলার মাধ্যমে সেগুলি নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথমেই একটু জেনে নেই। আমরা অ্যাপেক্স লিমিটেডের হিসাবের বইতে কাজ করছিলাম। সেখানে আমরা এপ্রিল মাসের শুরুতেই দেখেছিলাম 9% ব্যাংক ঋণ 1,50,00,000 টাকার একটা লেনদেন হয়েছিল। এই 1,50,00,000 টাকার যে লেনদেনটা হয়েছে, ঋণ নিয়েছে অ্যাপেক্স লিমিটেড 9% হারে ব্যাংক থেকে। এই ঋণ পরিশোধ করতে হয়। ঋণ পরিশোধের ধরন রয়েছে, মেয়াদ রয়েছে। সাধারণত এখন ঋণ পরিশোধের ক্ষেত্রে মাসিক কিস্তিটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বার্ষিক কিস্তি রয়েছে, ত্রৈমাসিক কিস্তি রয়েছে। তো এই ঋণ সংগ্রহের সময় যে টার্মস এন্ড কন্ডিশন ব্যবহার করা হয়েছিল, সেই টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমাদেরকে ঋণ পরিশোধ করতে হবে সুদ সহ। এখন এই ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ প্রদানের সময়, যেটা এককালীন ঋণ প্রদানের সময় যে ঋণের একটা শিডিউল দিবে, সাধারণত দিয়ে থাকে, সেটা হচ্ছে ঋণ কিস্তি পরিশোধ সুদ সহ একটা শিডিউল বা তালিকা। ওই তালিকাটা হবে আমাদের লেনদেনের প্রমাণ। যদি আমরা পরিশোধের সময় বা কিস্তি পরিশোধের সময় আমরা এটাকে প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহার করব। কত টাকা কিস্তি হবে, সুদের পরিমাণ কত হবে, সেটা ওই শিডিউলে উল্লেখ থাকে। এছাড়া আমরা যারা অর্থায়নে কাজ করেছি, আমরা হয়তো অনেকেরই অর্থায়ন আছে। অর্থায়ন এর একটা অধ্যায় রয়েছে এই ঋণের কিস্তি বের করা। তোমরা অর্থের সময় মূল্য যে অধ্যায়টা রয়েছে, সেই অর্থায়নের অর্থের সময় মূল্য থেকে ঋণের কিস্তি বের করতে পারো। সেই অনুযায়ী এখানে 1,50,00,000 টাকার ঋণের কিস্তি কিন্তু বের করতে হবে। এখন এই ঋণের কিস্তি যদি ব্যাংক আমাদেরকে শিডিউল দিয়ে দেয়, তাহলে এটা প্রামাণ্য দলিল। যদি না দেয়, তাহলে আমরা এই 9% হারে শিডিউল তৈরি করতে পারবো, যেহেতু আমরা ব্যবসা শাখা বা ব্যবসা জগতের ব্যবসা শিক্ষা জগতে আমাদের অর্থায়ন রয়েছে। অর্থায়নের নীতি অনুযায়ী আমরা এই ঋণের কিস্তিটা বের করতে পারবো। এখন দেখো আমরা কিভাবে এই কিস্তিটা বের করে থাকি। তোমরা অর্থায়নে এই বিষয়টা দেখবা, তারপরও সুবিধার্থে আমি একটু আলোচনা করে নিলাম। ঋণের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 1,50,00,000 টাকা, সুদের হার হচ্ছে 9%। আমরা যদি প্রথম মাস, এখন তারিখে অবশ্যই প্রথম কিস্তি হবে, প্রথম কিস্তি 1 তারিখেই আমাদের 1,50,00,000 টাকা। সুদের পরিমাণ কত হবে? যদি আমরা 9% সুদ ধরি, তাহলে এটা 9% ডিভাইডেড বাই 12, তাহলে আমরা সুদের পরিমাণটা পেয়ে যাব। এখন এই যে কিস্তির পরিমাণ বের করার জন্য অ্যানুইটি ফ্যাক্টর আমাদের ব্যবহার করতে হবে। সেই ফর্মুলা অনুযায়ী আমাদের বর্তমান মূল্য দেয়া আছে 1,50,00,000।
এবং সুদের হার দেওয়া আছে, সময় আমরা 5 বছর ধরে নিব। এই অনুযায়ী আমাদের কিন্তু কিস্তির পরিমাণ বা এর পরিমাণটা বের করে নিতে হবে। এর পরিমাণটা আমরা বের করে নিলাম ওই ফর্মুলা বা বর্তমান মূল্যের ফর্মুলা দিয়ে। কিস্তির যে অ্যানুইটি যে ফর্মুলা রয়েছে, এখন কিস্তির পরিমাণটা আমরা বের করে নিয়েছি 6,85,558 টাকা হয় প্রতি মাসে বা মাসিক কিস্তি। এখন এর ভিতরে আমাদের আসল পরিশোধ কত, সুদের পরিমাণ কত, পুরাটা হচ্ছে সুদ এবং আসল সহ কিস্তি। এটা ব্যাংকের শিডিউল, যদি ঋণ পরিশোধের শিডিউল দিয়ে দেয় তাহলে সেটা তো থাকতে পারে, অথবা আমরা নিজেরাও বের করে নিতে পারি। অবশ্যই এর সাথে ব্যাংকের সাথে ম্যাচ হতে হবে। এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে দেখেছি যে আমাদের এক মাসের সুদ আছে আসে 1,12,500 টাকা, কিস্তি দিতে হবে 6,85,558 টাকা। তাহলে এটা থেকে যদি এই সুদটা বাদ দেয় তাহলেই আসল পরিশোধটা বের হয়ে যাবে। কিস্তির ভিতরে যে আসল কতটুকু পরিশোধ হয়েছে বা ঋণের মূল টাকা কতটুকু পরিশোধ হয়েছে সেটা বের হয়ে যাবে। এখন আমরা ঋণের উদ্বৃত্ত যদি জানতে চাই তাহলে 1,50,00,000 টাকা থেকে এই ঋণের প্রথম কিস্তি আসল পরিশোধটা যেটা সেটা বাদ দিলেই আমরা পেয়ে যাব ঋণের সমাপনী উদ্বৃত্ত। এখানে সমাপনী উদ্বৃত্ত আমাদের হয়েছে 1,44,26,942 টাকা। এভাবে এই প্রথম মাসের শেষ তারিখে এটা, দ্বিতীয় মাসের শুরুতে যে প্রথম মাসের শেষ তারিখে যে উদ্বৃত্ত, দ্বিতীয় মাসের শুরুতে সেটা উদ্বৃত্ত। দ্বিতীয় মাসে আমাদের ঋণের সুদ আসবে, এটার উপরে 9% দিয়ে বা 12 দিয়ে ভাগ করব, তাহলে সুদের পরিমাণ কিস্তি তো প্রতি মাসেই সমান 6,85,558 টাকা। 6,85,558 থেকে আমরা যদি 1,08,202 টাকা বিয়োগ করি তাহলে আমরা আসল টাকা পরিশোধ পাবো 5,77,356 টাকা। এই 5,77,356 টাকা যদি আমরা 1,42,26,942 থেকে বাদ দিই তাহলে 1,38,49,586 টাকা হবে আমাদের ঋণের উদ্বৃত্ত দ্বিতীয় মাস শেষে। তাহলে এখানে দেখো একটা বিষয় যে আমাদের প্রথম মাসে আমরা যখন এপ্রিল মাসে ঋণটা নিয়েছি, আমরা এপ্রিল মাসের ঋণটা 1 তারিখে নিয়েছি, তাহলে এপ্রিল মাসের শেষ তারিখে অথবা মে মাসের 1 তারিখে আমাদেরকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে আমরা যদি এপ্রিল মাসের শেষের দিকে যাই, অ্যাকাউন্টিং করার সময় কিন্তু এগুলি তোমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। বাস্তব অ্যাকাউন্টিং এই 30 তারিখে আমরা দেখছি, যদি এটা 1 তারিখে হওয়ার কথা থাকতেও পারে, বা ঋণের যে ঋণ গ্রহণের সময় যে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছিল সেই টার্মস এন্ড কন্ডিশনে যদি মাসের শেষ তারিখে ঋণের কিস্তি পরিশোধ শর্ত থাকে, বা মাসের শেষ তারিখে যদি চলতি মাসের কিস্তি পরবর্তী মাসের 1 তারিখে পরিশোধের শর্ত থাকে, সেই অনুযায়ী আমাদেরকে অ্যাকাউন্টিং করতে হবে। এখন আমরা ধরে নিলাম প্রথম কিস্তিটা 30 বা মাসের শেষ তারিখে ঋণের সুদ সহ কিস্তি পরিশোধ করা হবে। যদি এটা 1 তারিখে হতো তখন এখানে কিন্তু 30 তারিখে আমাদের আর একটা লেনদেন, আমাদের নগদ একটা লেনদেন দিতে হতো, আবার 1 তারিখে গিয়ে এটা নগদ লেনদেন হতো এটা পরিশোধের জন্য। এখানে নগদ ভিত্তিক লেনদেন এবং বকেয়া ভিত্তিক লেনদেনের বিষয় রয়েছে, নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান এবং বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের বিষয় রয়েছে। আমরা যদি ক্যাশ অ্যাকাউন্টিং ফলো করি তখন একভাবে, আর যদি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ফলো করি বা বকেয়া ভিত্তিক যে হিসাব সেটা যদি ফলো করি তাহলে আরেকভাবে। তো এখানে আমরা প্রথম এটা তো যদি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করি বা নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান তখন কিন্তু বা হিসাব, তখন কিন্তু আমরা এখানে 30 তারিখে ঋণের সুদ সহ কিস্তি পরিশোধ করে দিব। আর যদি এই এপ্রিল মাসের কিস্তি যদি আমরা মে মাসের 1 তারিখে পরিশোধ করি তখন কিন্তু এখানে 30 তারিখে আমাদের ডিউ হয়ে গেল বা অ্যাক্রুড হয়ে গেল ঋণের কিস্তির সুদ সহ।
তো সেজন্য তখন সেটাকে আমরা আবার আরেকটা দাখিলা আমাদের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আমরা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান ফলো করব। এখানে ঋণের সুদ সহ কিস্তি পরিশোধ করা হলো 1,50,00,000 টাকা, কত 6,85,558 টাকা। এই 6,85,558 টাকা আমাদের হচ্ছে মোট পরিশোধ, যেটা মাসিক। এখন এটা নগদ লেনদেন ধরে নিলাম, যেহেতু 30 তারিখে আমরা পরিশোধ করে দিচ্ছি এপ্রিল মাসেরটাই। এই ক্ষেত্রে আমাদের সোর্স ডকুমেন্ট কি থাকবে? সোর্স ডকুমেন্ট থাকবে ব্যাংকের যে লোন বা লোন শিডিউল বা লোন বিবরণী, ব্যাংক প্রাপ্তির রসিদ, এগুলি আমাদের সোর্স ডকুমেন্ট। ব্যাংক যেগুলো টাকাটা পেয়েছে তার জন্য প্রাপ্তির রসিদ থাকতে পারে, অথবা অনলাইন কোনো সিস্টেম থাকলে সেটা আমাদের অনলাইন ডাটা থাকতে পারে, সেটাই তো আমাদের প্রামাণ্য দলিল। আমরা তৈরি করব আমাদের হিসাব থেকে আমাদের ব্যাংক হিসাব থেকে টাকা হ্রাস পেয়েছে ঋণ পরিশোধের জন্য, সেজন্য ব্যাংক ক্রেডিট ভাউচার তৈরি করবো। এই ক্ষেত্রে আমাদের ভাউচারটা কি হবে? ব্যাংক ক্রেডিট ভাউচার। দুটো পক্ষ, এখানে কিন্তু দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ঋণের আসল পরিশোধ এবং সুদ পরিশোধ, দুটো বিষয়। তাহলে মূলত লেনদেন হয়েছে দুটো, আমরা এটাকে মিশ্র দাখিলা দিব। তো এই ক্ষেত্রে দুটো দ্বৈত সত্য যদি বিশ্লেষণ করি, তাহলে ঋণের পরিমাণ কমবে, ঋণের কিস্তি পরিশোধের মাধ্যমে ঋণ পরিমাণ কমবে, আবার ঋণের সুদ বাবদ খরচের পরিমাণ বাড়বে, আর ব্যাংকের টাকা হ্রাস পাবে। তাহলে প্রথম লেনদেন আসল টাকা পরিশোধের জন্য, সেটা হচ্ছে 9% ঋণ একটা পক্ষ, আর ব্যাংক হ্রাস পেয়েছে আরেকটা পক্ষ, দায় হ্রাস পেয়েছে একটা পক্ষ, আবার সম্পদ হ্রাস পেয়েছে আরেকটা পক্ষ। আবার সুদ পরিশোধের জন্য সুদ বাবদ খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং এবং যেহেতু আমরা এটা নগদে প্রদান করেছি ব্যাংকে বা ব্যাংকের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমাদের ব্যাংক হ্রাস পেয়েছে। তাহলে ঋণের সুদ একটা পক্ষ, খরচ হিসেবে আরেকটা পক্ষ হচ্ছে ব্যাংক নামক সম্পদ। এই দুটো ব্যাংকে একসাথে লিখে ফেলবো, তাহলে মিশ্র দাখিল হয়ে যাবে। এই ছিল আমাদের দ্বৈত সত্তা এবং হ্রাস বৃদ্ধিটা দেখলাম। এবার আসি আমরা দাখিলার ক্ষেত্রে। আমরা যদি দাখিলে দেই, সেই ক্ষেত্রে ঋণের আসল টাকা পরিশোধের জন্য 9% ঋণটা ডেবিট হবে। এই দায়টা ডেবিট হবে, কারণ দায় হ্রাস পেয়েছে। দায় কি পেয়েছে? হ্রাস পেয়েছে। ঋণ পরিশোধের মাধ্যমে দায় হ্রাস পায়, সেজন্য দায় হ্রাস পেলে ডেবিট হয়, তাহলে 9% ঋণ ডেবিট হয়েছে। ঋণের সুদ পরিশোধ করেছি আমরা কোথা থেকে জানলাম? 1,12,500 টাকা। আমরা এই যে ঋণের যে শিডিউল আছে, সেই শিডিউল থেকে দেখলাম যে প্রথম মাসের সুদের পরিমাণ 1,12,500 এবং আসল পরিশোধ হয়েছে 5,73,058 টাকা। তাহলে এই যে 5,73,058 টাকা হচ্ছে আসল পরিশোধ, এবং ঋণের হচ্ছে 1,12,500 টাকা। তাহলে মূলত এই দুইটা ডেবিট হয়েছে, এটা হচ্ছে দায় হ্রাসের জন্য, আর এটা হচ্ছে খরচ বা সুদ বাবদ খরচ বৃদ্ধি পাওয়ার জন্য। ব্যাংক হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, ব্যাংকের টাকা আমরা আমাদের ব্যাংকের টাকা ব্যাংকের ঋণ বাবদ পরিশোধ দেখিয়েছি বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয়েছে। সেক্ষেত্রে আমাদের ব্যাংকের যে গচ্ছিত টাকা সেটার পরিমাণ হ্রাস পেয়েছে, সেজন্য এটা ক্রেডিট হয়েছে 6,85,558 টাকা। এই ছিল ঋণ এর কিস্তি পরিশোধের জন্য যে দাখিলা। এই ক্ষেত্রে আমরা যতটুকু সহজে এখানে কিস্তির পরিমাণ এবং ঋণের সুদ, ঋণের আসল টাকা প্রদান বা পরিশোধ, এই বিষয়গুলির সাথে কিন্তু অনেকগুলি সূক্ষ্ম হিসাব জড়িয়ে রয়েছে, অর্থায়নের বিষয় জড়িয়ে রয়েছে। তোমরা অর্থের সময় মূল্যের যে ফর্মুলাগুলি আছে, সেই ফর্মুলাগুলি ব্যবহার করে এখানে ঋণের কিস্তির পরিমাণ বের করতে পারবা, এবং এর সাথে ঋণ শিডিউল তৈরি করলে তখন বা লোন শিডিউল, লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করলে সেখানে সুদের পরিমাণ এবং আসল টাকার পরিমাণ সেগুলি কিস্তি সব বের করতে পারবা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লোন শিডিউল বা লোন রিপেমেন্ট শিডিউলের প্রয়োজন রয়েছে। তো অ্যাকাউন্টিং করার আগে কিন্তু এই কাজগুলি আমাদের করতে হবে বা এই ডকুমেন্টগুলি আমাদের লাগবে, তাহলেই আমরা এখানে
দাখিলাগুলি মানে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। এই ছিল ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে আমাদের দাখিলা। এই ক্ষেত্রে আমি আবারও বলছি যে যখন একটা লামসাম অ্যামাউন্ট ঋণ হিসেবে নেওয়া হয় তখন ঋণ পরিশোধের জন্য কিস্তি থাকে, সেই কিস্তির সাথে সুদের পরিমাণ উল্লেখ থাকে এবং সুদ কতটুকু হবে সেই পরিমাণটা বের করার জন্য আমাদের লোন রিপেমেন্ট শিডিউল বা ঋণ পরিশোধের তালিকা আমাদের তৈরি করতে হয়। সেই তালিকা অনুযায়ী আমরা এখানে অ্যাকাউন্টিং করব, সুদ কত এবং আসল কত এবং কিস্তির পরিমাণ কত। তাহলে এই ছিল ঋণ পরিশোধের জন্য আমাদের দাখিলা। আবার যদি এই 30 তারিখে পরিশোধ না হয়ে 1 তারিখে পরিশোধ হতো তখন কি হতো? আমাদের যদি ঋণ পরিশোধের শর্তে বলা থাকতো যে চলতি মাসের ঋণের কিস্তি পরবর্তী মাসের 1 তারিখে পরিশোধ করতে হবে, তখন কিন্তু আমরা যদি বেসিস অফ অ্যাকাউন্টিং ক্যাশ বেসিস ব্যবহার করতাম তাহলে একভাবে, যদি অ্যাক্রুয়াল বেসিস ব্যবহার করি তাহলে আরেকভাবে। তাহলে যে ক্ষেত্রে ঋণের কিস্তি চলতি মাসের ঋণের কিস্তি পরবর্তী মাসের 1 তারিখে পরিশোধের শর্ত থাকে, সেক্ষেত্রে আমরা যদি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ফলো করি বা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান ফলো করি বা হিসাব ফলো করি, তখন 30 তারিখে আমাদের এখানে ঋণের সুদ প্রদেয় বা ঋণের কিস্তি প্রদেয় হলো একটা আমাদের লেনদেন হবে। সেই লেনদেনের জন্য আমাদের দাখিলা দিতে হবে। তার পরবর্তীতে আবার পরিশোধের তারিখে আবার পরিশোধের জন্য দাখিলা দিতে হবে। এই ছিল ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বা নগদ ভিত্তিক হিসাব এবং বকেয়া ভিত্তিক হিসাব। তো আমরা দেখি পরবর্তীতে একটা তারিখে কিভাবে এই ক্যাশ বেসিস বা নগদ ভিত্তিক হিসাব এবং বকেয়া ভিত্তিক হিসাব আমরা ঋণের কিস্তিটাকে হিসাব মুক্ত করব। যেমন 30শে জুন আমরা একটা কোয়ার্টার এন্ড হিসাবে বিবেচনা করছি। আমরা যদি তিরিশ তারিখে 30/6/2020 আমরা যদি চিন্তা করি যে এই ক্ষেত্রে কিন্তু ঋণের কিস্তি পরিশোধ করতে হবে 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে জুলাইয়ের 1 তারিখে। যেহেতু জুলাইয়ের 1 তারিখে পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আমরা 30 তারিখে আমরা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এর হিসাব কিন্তু করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাক্রুয়াল বেসিসে যেতে হবে। অ্যাক্রুয়াল বেসিসে আমরা 30/6/2020 তারিখে কিস্তির জন্য একটা দাখিলা দিব। সেই দাখিলাটা কি হবে দেখো, 30/6/2020 ঋণের সুদ সহ কিস্তি প্রদেয় হলো, প্রদান হলো না, প্রদেয় হলো। এই ক্ষেত্রে আমরা ঋণের শিডিউল অনুযায়ী দেখতে পেলাম 30শে জুন তারিখে আমাদের 1 জুন 2020 তারিখে আমাদের ঋণ উদ্বৃত্ত ছিল 1,38,49,586 টাকা, এর 9% ইনটু ডিভাইডেড বাই 12, মানে 1 মাসের আমরা সুদ বের করব এই ফর্মুলায়। আর কিস্তি দিয়েছি আমরা 6,85,558 টাকা কিস্তি প্রদেয় হয়েছে। এখন এখানে কিন্তু লেনদেন দুটোই, একটা হচ্ছে সুদের জন্য আর একটা হচ্ছে আসল টাকা পরিশোধের জন্য। তাহলে আমরা যদি সুদের টাকা পরিশোধ করি, প্রদেয় করি এবং আসলের টাকাও প্রদেয় করি, তাহলে কি হবে দেখি। তাহলে এটা একটা অনগদ লেনদেন, যেহেতু এটার সাথে নগদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা অ্যাকাউন্টিং এর সঠিকতার জন্য আমরা জানি যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং হচ্ছে সঠিক অ্যাকাউন্টিং। তো এই ক্ষেত্রে আমরা সঠিক অ্যাকাউন্টিং এর জন্য 30/6/2020 তারিখে ঋণের কিস্তি প্রদানের জন্য আমরা দাখিলা দিব। তাহলে এটা একটা নগদ লেনদেন। আমরা ঋণ বিবরণী থেকেই এটা আমাদের প্রামাণ্য দলিল হিসাবে এই লেনদেনের প্রামাণ্য দলিল ব্যবহার করব। যেহেতু এই ক্ষেত্রে কোনো
প্রদান হয় নাই, সুতরাং আমরা এটাকে একটি জার্নাল বছর ব্যবহার করব। ঋণের দ্বৈত শর্ত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ঋণের পরিমাণ হ্রাস পাবে, সেজন্য দায় হ্রাস পেয়েছে, আবার সুদ খরচ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা ব্যাংক প্রদেয়, আমরা এখানে প্রদেয় বলবো। আমরা যদি প্রদেয় ঋণ, এক্ষেত্রে একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ আর একটা হচ্ছে চলতি ঋণ। আমরা এটাকে চলতি ঋণে নিয়ে যাব, চলতি দায়ে নিয়ে যাব। এই যে কিস্তিটা আমাদের আগামী মাসের 1 তারিখেই পরিশোধ করতে হবে সেটা চলতি দায়ে চলে যাবে। আর আমরা যে ঋণ শিডিউলের 9% ঋণ নামে যে দায়টা রয়েছে সেটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘমেয়াদী দায় হিসেবে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা 9% ঋণটাকে ডেবিট করব এবং ঋণের সুদ ও ডেবিট করব, যেহেতু খরচ প্রত্যেক খরচ এটা অলরেডি খরচ হয়েছে, এই জন্য ঋণের সুদ ডেবিট, খরচ বৃদ্ধি পাওয়ার কারণে। আর প্রদেয় ঋণ আমরা এখানে সুদটাও প্রদেয় এবং আসলটাও আমাদের প্রদেয়। কিন্তু কি আমার ঋণ তো আমার অলরেডি দায় আছে, কিন্তু এখানে আমরা কিভাবে হিসাবভুক্ত করব, এখানে আমরা চলতি দায় হিসেবে গণ্য করব। একটা ছিল দীর্ঘমেয়াদী দায় আর একটা চলতি দায়। এই পদ্ধতিতে আমরা এখানে দাখিলা দেব। যদি আমরা দাখিলাতে যাই তাহলে আমাদের এখানে আমরা প্রদেয় ঋণ ক্রেডিট করব চলতি দায়ের জন্য। আর ঋণের সুদ খরচ হয়েছে অলরেডি জুন মাসে 1,03,872 টাকা, এবং 9% ঋণের আসল টাকা আমাদের হ্রাস পেয়েছে 5,85,686 টাকা। এই ক্ষেত্রে আমরা এখানে ঋণের পরিশোধ করি নাই, কিন্তু ঋণ কিন্তু হ্রাস পেয়েছে। এর অর্থ হচ্ছে যে এই টাকাটা অলরেডি দীর্ঘমেয়াদী দায় থেকে চলতি দায়ে চলে এসেছে। এই ছিল আমাদের, যদি বকেয়া ভিত্তিক হিসাব আমরা ফলো করি তখন 30/6/2020 তারিখে প্রদেয় ঋণের জন্য। আবার এই লেনদেনটাই যখন 1 তারিখে আমরা পরিশোধ করব, এই 1/7/2020 তারিখে আমাদের সুদ কিস্তি সহ সুদ পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, এটা একটা নগদ লেনদেন, যেহেতু ব্যাংকের টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে, ব্যাংক বিবরণী বা ব্যাংক প্রাপ্তি রসিদ আমাদের হচ্ছে প্রামাণ্য দলিল। এই ক্ষেত্রে আমরা ভাউচার তৈরি করব কি, অবশ্যই সেই ভাউচারটা তৈরি হবে ব্যাংক ক্রেডিট ভাউচার। তো ব্যাংক ক্রেডিট ভাউচারের জন্য ওই ক্ষেত্রে আমরা ওই যে প্রথম যে দাখিলাটা দিয়েছিলাম যে ঋণ পরিশোধের জন্য, সেই দাখিলার মাধ্যমে আমরা মূলত পরিশোধের কাজটা করে ফেলবো। যেমন আমরা এক্ষেত্রে 30/6/2001 তারিখে 30/6/2020 তারিখে আমরা বলেছিলাম যে ঋণের সুদ ডেবিট, ঋণ ডেবিট, ঋণের সুদ ডেবিট এবং প্রদেয় ঋণ ক্রেডিট। এটা কি আমরা যদি প্রদেয় ঋণ ডেবিট এবং ব্যাংক ক্রেডিট তাহলে হয়ে যাবে, অথবা এটাকে যদি দুইভাবে ভাগ করে লিখি, প্রদেয় ঋণকে প্রদেয় ঋণ, প্রদেয় ঋণের সুদ, সেভাবে করা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটাই ক্রেডিট করেছি, একটাই হিসাব চলতি দায় নামে প্রদেয় ঋণ, সেটাকে আমরা ডেবিট করে ফেলবো এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করে ফেলবো। এটা ছিল 1 তারিখে পেমেন্টের সময়। তাহলে আমরা দেখলাম যে যদি নগদ ভিত্তিক হিসাব ফলো করে তাহলে 30/6 আমাদের প্রদেয়ের জন্য একটা দাখিলা দিতে হবে, আবার 1/7 তারিখে প্রদানের জন্য আমাদের আরেকটা, একসাথে যখন আমরা ঋণটা পরিশোধ করব তখন আবার আরেকটা দাখিলা আমাদেরকে দিতে হবে। এই দাখিলার জন্য আমরা পরবর্তী তারিখে প্রদেয়ের জন্য যে দাখিলা দিয়েছিলাম সেই দাখিলা পেমেন্ট যে হিসাব শিরোনাম আমাদের ক্রেডিট হয়েছিল সেটা ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তোমরা মূলত এই ঋণ কিস্তি সহ ঋণের সুদ
এবং আসল টাকা এগুলি হিসাবমুক্ত করার জন্য বা দাখিলার দেওয়ার জন্য তোমাদের অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে লোন রিপেমেন্ট শিডিউল। সেখান থেকে তোমরা সুদের টাকা কিছু আসলে পরিমাণ কত, এবং এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে জানতে হবে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, নগদ ভিত্তিক হিসাব পদ্ধতিতে নাকি বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি। এই ক্ষেত্রে বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি যদি ফুল হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দুটো দাখিলা দিতে হবে, 30 তারিখে মাসের শেষ তারিখে একটা এবং পরবর্তী মাসের শুরু তারিখে একটা লেনদেন দাখিলা দিতে হবে। আর যদি নগদ ভিত্তিক হিসাব ফলো করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা দাখিলা দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যে নগদ ভিত্তিক হিসাব পদ্ধতি কিন্তু সারা বিশ্বের গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আমাদেরকে বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। যদিও কোনো কারণে নগদ ভিত্তিক হয়ে থাকে সেটাকে আমরা অ্যাক্রুয়াল বেসিসে কনভার্ট করে নিব। এছাড়া এরকম সমস্যা আমাদের বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতির ক্ষেত্রে আরো থাকতে পারে, সেটা হচ্ছে যেমন বেতন। আমরা সাধারণত বেতন যখন পরিশোধ করি কর্মকর্তা কর্মচারীদের, সেক্ষেত্রে চলতি মাসের বেতন পরবর্তী মাসের 1 থেকে 2-3 তারিখের ভিতরে পরিশোধ হয়। তাহলে অলরেডি সার্ভিস রিসিপ্ট, সেবা কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে নেওয়া হয়েছে, তাহলে খরচ কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু পেমেন্ট হয়নি। তো পেমেন্ট প্রসিডিউর কি পরের মাসের 1 তারিখ। এখন ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং যদি আমরা ফলো করি তাহলে এই যে বেতন প্রদান করা এপ্রিল মাসের বেতন আমরা প্রদান করেছি মে মাসের 1 তারিখে, তাহলে বেতন প্রদেয়ের জন্য আমরা 30শে এপ্রিলে আরেকটা দাখিলা দিব বেতন প্রদেয়ের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, বেতন খরচ হিসাব ডেবিট এবং প্রদেয় বেতন ক্রেডিট। আবার 1 তারিখে এসে আমরা যখন বেতন প্রদান করব তখন লিখবো যে প্রদেয় বেতন ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। এই ছিল ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং বা নগদ ভিত্তিক হিসাব এবং বকেয়া ভিত্তিক হিসাব। তোমরা এগুলি একটু ভালোভাবে চিন্তা করে এবং সঠিক চিন্তাটা যখন বা সঠিকভাবে যখন বুঝতে পারবে তখন এগুলি কিন্তু দাখিলা দিতে হবে। আর যদি সঠিকভাবে বুঝতে সমস্যা হয় নগদ ভিত্তিক হিসাব এবং বকেয়া ভিত্তিক হিসাব, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আরেকটু ভালোভাবে জেনে নিবে। এরই সাথে আমরা আরো কিছু লেনদেনের দাখিলা দিব, যেমন 10% সরকারি সিকিউরিটি ক্রয়। 10% সরকারি সিকিউরিটি ক্রয় একটা সম্পদ ক্রয় করেছে, আমরা জানি ইনভেস্টমেন্টের আমরা এই ক্ষেত্রে কি লিখবো, বিনিয়োগ একটা পক্ষ এবং ব্যাংক, আমাদের ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, তাহলে বিনিয়োগ একটা পক্ষ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। তাহলে আমরা দেখি যে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক ক্রেডিট হয়েছে। অনুরূপভাবে আমরা যদি এখানে প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয় করেছে 10% হারে, আমরা 6 লাখ টাকা, তো এই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ একটা পক্ষ এবং ব্যাংক আরেকটা পক্ষ, বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর একটা সম্পদ ব্যাংক হ্রাস পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা 10% বিনিয়োগ সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট 6 লাখ টাকা। অনুরূপভাবে নিরীক্ষা ফি প্রদান করা হলো। নিরীক্ষা ফি আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটি শাখার নাম হচ্ছে নিরীক্ষা শাখা। তো এই নিরীক্ষা শাখা কাজ কি? নিরীক্ষা শাখার কাজ হচ্ছে অ্যাকাউন্টিং এবং অন্যান্য আইন কানুন সঠিকভাবে পালিত হয়েছে কিনা সেই বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা। তো সেই পরীক্ষা নিরীক্ষা যারা করেন পেশাদার হিসাব বিজ্ঞানী সহ সরকারি এজি অডিট রয়েছে, তো সকলের নিরীক্ষা ফি এর প্রয়োজন আছে। যদি সরকারি প্রতিষ্ঠানের নিরীক্ষা ফি বিভিন্নভাবে চিন্তা করা হয়, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলি যদি থাকে নিরীক্ষা করাতে হয়, নিরীক্ষা অবশ্যই আইন অনুযায়ী করাতে হয়। সেই জন্য যদি বেসরকারি প্রতিষ্ঠান বা পেশাদার
প্রতিষ্ঠান দ্বারা নিরীক্ষা করানো হয় তখন অবশ্যই তাদেরকে নিরীক্ষা ফি প্রদান করতে হয়। আমরা জানি যত আমদানি কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষা বাধ্যতামূলক রয়েছে। তো এই নিরীক্ষা এছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী নিরীক্ষার কথা বলা আছে, নিরীক্ষা রিপোর্ট প্রতিবেদনের কথা বলা আছে। সুতরাং সেই আইনগুলি প্রতিপালনের জন্যই নিরীক্ষা প্রয়োজন আছে। তো নিরীক্ষা যারা করেন পেশাদার লোকরা তাদেরকে কিন্তু ফি দিতে হয়। সেই ফিটা প্রতিষ্ঠানের জন্য খরচ, সেই খরচটাকে আমরা কি করব, নিরীক্ষা একটা খরচ, নিরীক্ষা খরচ আমরা যেহেতু বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট করব আর ব্যাংক হিসাব ক্রেডিট করব। এই ছিল নিরীক্ষা ফি। অনুরূপভাবে মেরামত খরচ থাকতে পারে। তোমরা যারা দাখিলা সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা থাকবে, লেনদেন থেকে পক্ষ বা লেনদেনের দ্রুত সত্তা বিশ্লেষণ, লেনদেনের কোনটা ডেবিট হবে, কোন পক্ষটা ডেবিট হবে, কোন পক্ষটা ক্রেডিট হবে, এই বিষয়গুলি এবং ঋণের সুদ কিস্তি এছাড়া আরো অনেক জটিল জটিল অ্যাকাউন্টিং রয়েছে, তোমাদের লিজের অ্যাকাউন্টিং রয়েছে। তো এগুলি তোমরা আস্তে আস্তে উপরের শ্রেণীতে পড়বে। তো আমরা আর হয়তো দাখিলা নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবা, আমাকে মেসেঞ্জারের মাধ্যমে অথবা মোবাইলে অথবা যে কোনো মাধ্যমে আমাকে ইনফর্ম করলে আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলি সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এছাড়া তোমাদের পাঠ্যপুস্তক রয়েছে, পাঠ্যপুস্তকে সংশ্লিষ্ট দাখিলা অধ্যায় থেকে তোমরা কোনো সমস্যা থাকলে সেটা বের করে নিবা, আমার সঙ্গে আলোচনা করবা। বাসায় ভালোভাবে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি নিয়ে জীবনযাপন করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।